প্রচার করবে সেই ক্যাপাসিটিও কিন্তু সেই রাজনৈতিক সংগঠনগুলোর নাই। সুতরাং প্রিয় বন্ধুগণ, অত সহজে না দায়িত্বশীল জায়গায় থাকা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অসংখ্য কঠিন। প্রিয় জেনজি, আজকে শুধুমাত্র এই প্রোগ্রামটা শুধুমাত্র যে আপনারা কথা শুনবেন চলে যাবেন ব্যাপারটা তা না। এই দায়িত্ব শহীদুল ইসলাম বাবুল ভাই একা পালন করতে পারবেন না। সেই দায়িত্ব আপনারা তরুণ এবং প্রবীণ দুটার সমন্বয়ে এই রাষ্ট্রকে আমরা বিনির্মাণ করতে চাই। এজন্য আজকে যে সংস্কার প্রস্তাবনা নিয়ে যে নোংরামি করা হয়, মাঝে মাঝে যে নোংরামির শিকার আমাদের হতে হয়, সেই সংস্কার প্রস্তাবনা কে দিয়েছে? আজকে এই সংস্কার নিয়ে এত আলোচনা সেই সংস্কারগুলো কে দিয়েছে? আমরাই তো দিয়েছি। 2023 সালের মোস্ট প্রবাবলি 13 জুলাই, মানে জুলাই মাসের দিকে আমরা প্রস্তাবনা দিয়েছি, সংস্কার 31 দফার প্রস্তাবনা দিয়েছি। আজকে যে সংস্কার নিয়ে কথা বলা হয়, আজকে যে সংস্কার করার মতো সাহসের সরকার নিয়েছে, সেগুলো কে দিয়েছে? কে বলেছিল যে যে সম্প্রীতিমূলক সংবিধান সংস্কার কমিশনের কথা কে বলেছিল? আমরা বলেছি। তারপর সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা এবং জাতীয় সমন্বয় কমিশন গঠন তথা সকলকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা কে বলেছে? আমরা বলেছি। তারপর যে ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠা, সেটা কে বলেছে? রাষ্ট্রীয় ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠা, সেটার কথা আমরা বলেছি। রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তনের কথা কারা সংস্কারের বলেছে? আমরা বলেছি। আইনসভায় উচ্চ কক্ষে প্রবর্তনের কথা কে বলেছে? আমরা বলেছি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হোক কে বলেছে? আমরাই তো বলেছি। এই যে দল কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি, যাদের ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এরা যদি বলে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হোক, এটা বাস্তবায়ন হবে না। ওই তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তারা 3 বার রাষ্ট্র পরিচালনা করার পরও বেগম খালেদা জিয়া তিনিই বলেছিলেন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে আবার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হোক। বিএনপি বলেছে বলে সেটা বাস্তবায়ন হচ্ছে, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। সেই সংস্কারের কথা আমরা বলেছি। আমরা ক্ষমতা ছেড়ে দিচ্ছি জনগণের হাতে, স্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি জনগণের হাতে। ঠিক একই সাথে এর পরবর্তী যে সংস্কারগুলো আছে, আপনার যে আইনসভা উচ্চ কক্ষের প্রবর্তন, দুর্নীতি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ, নেপাল নিয়োগ থেকে শুরু করে প্রশাসনিক কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, অর্থনৈতিক কমিশন গঠন, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, এভাবে যত সংস্কার এসেছে, নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার সংস্থা সৃষ্ট আইন ও বিধি সংশোধন, সব সংস্কার আমরা দিয়েছি বলেই এগুলো নিয়ে সমালোচনা তারা করতে পারে। হ্যাঁ, আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে ইনশাল্লাহ যাব, কারণ বারবার এই রাষ্ট্রে হাসিনার মতো এমন স্বৈরাচার আসবে আর আমাদের জেনারেশন একের পরে রক্ত দিয়ে যাবে, সেটা হতে পারে না। সুতরাং একদিকে যেমন রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সংস্কার প্রয়োজন, ঠিক একই সাথে সংস্কার দিয়ে তো আর পেট ভরবে না, একই সাথে আমাদের বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা প্রয়োজন। সেজন্যই আপনারা জেনে থাকবেন, সত্যিকার অর্থে এই উপজেলাতেই হাজার হাজার মানুষ, আমি অনুমানই করতে পারি যে হাজার হাজার মানুষ 3 বেলা কিন্তু খেতে পারে না। কেউ সকালের নাস্তা না করে দুপুরেরটা খায়, খেয়ে রাতে অনেকে খায়, অনেকে না খেয়ে আবার সকালে কাজে বেরিয়ে যায়, আবার দুপুরে খায়। অনেকে খাদ্যের নিরাপত্তাটা পর্যন্ত পাচ্ছে না, না খেয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে অসংখ্য অগণিত মানুষ। এজন্য আমরা 31 দফায় বলেছি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা করব। এই যে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা বলেছি যে আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আসব, যে ফ্যামিলি কার্ডটা রাষ্ট্রের প্রতিটি সমাজের সকল স্তরের মানুষের জন্য প্রযোজ্য থাকবে। ধীরে ধীরে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাবে। প্রাথমিক পর্যায়ে আমরা 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডটা দিব। সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে 2 থেকে 2.5 হাজার টাকার খাদ্যদ্রব্য অথবা নগদ অর্থ পরিবার পাবে। আর সেটা নারীর অধিকারের দিক খেয়াল রেখে আমরা প্রতিটি পরিবারের যিনি গৃহিণী তার নামে সেটা দেওয়া হচ্ছে। একদিকে যেমন নারী ক্ষমতায়নের ব্যাপারটা সেটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, একই সাথে রাষ্ট্রের কাছ থেকে যে খাদ্যের নিরাপত্তাটা আসছে। আজকে প্রশ্ন তোলা হয় ফ্যামিলি কার্ড নিয়ে, আরে ভাই ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, ফ্যামিলি কার্ডের বিকল্প আরেকটা পলিসি আপনি নিয়ে এসে ফ্যামিলি কার্ডের সমালোচনা করেন, তাই নয় কি? যে জিনিসটা উদ্যোগ রাষ্ট্রের কাছ থেকে নেওয়া হয়েছে, যে জিনিসের উদ্যোগ রাষ্ট্রের কাছ থেকে নেওয়া হয়েছে, সেটাকে আপনি প্রমোট না করে সেটা নিয়ে আপনি অপপ্রচার করছেন, তার মানে তো আপনি রাষ্ট্রের উন্নয়ন চাচ্ছেন না, আপনি শুধু সংস্কার করছেন। সংস্কার করলে আপনার গতি ঠিক থাকে, কিন্তু আপনার গতির পাশাপাশিও জনগণের চিন্তাও তো করতে হবে। ঠিক একই সাথে কৃষি কার্ডের কথা বলা হয় যে আমরা কৃষকের নিরাপত্তার জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। আমরা বলেছি 31 দফাতে কৃষকের উৎপাদন, বিপণন, সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। কৃষি হবে সামনের কৃষি নির্ভর অর্থনীতিকে বাংলাদেশ
মানুষকে ফিরিয়ে আনতে হবে, রাষ্ট্রের স্থিতিশীল তার জন্য। ঠিক একই সাথে আমরা স্বাস্থ্য সেবার কথা বলেছি, পরিবেশের কথা বলেছি, এভাবে আমরা নানান ধরনের প্রকল্পের কথা আমরা বলেছি, যেগুলো আমরা আমাদের হাতে পলিসি আছে। আপনারা জেনে আপনাদের কাছ পর্যন্ত এগুলো পৌঁছায়নি, শুধুমাত্র আমরা 31 দফা আপনার হচ্ছে যে তৈরি করিনি। এই 31 দফার বিহাইন্ড দ্য সিনে এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 3টা ভলিউম, মোটা 3টা বই বের হয়েছে 31 দফার পলিসির উপরে, এখনো পর্যন্ত সেগুলোকে জেনারেলাইজেশন করা হয়নি। তো সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের 31 দফার আলোকে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে। একদিকে যেমন রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, আরেকদিকে রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আছে, যদি ধানের শীষকে যথাযথভাবে আপনারা নিয়ে আসেন দায়িত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আসনে জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই পুরোপুরিভাবে 31 দফার কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমি আবারও বলছি, বাবুল ভাই এমন একজন মানুষ